হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট থিওরি অফ রালফ ডায়ালেনডর্ফ। এটা একটু ভালো করে দেখে নাও যে এটার নাম কিন্তু শুধুমাত্র কনফ্লিক্ট থিওরি নয়, এটার নাম ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট থিওরি। কেন এটার নাম ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট থিওরি, কেন শুধু কনফ্লিক্ট থিওরি না, এটাই কিন্তু এর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। রালফ ডায়ালেনডর্ফের যে সবচেয়ে ইম্পর্টেন্ট নোশনটা ছিল, ধারণাটা ছিল, সেটা ছিল হচ্ছে আইসিএ। আইসি কি, কেন, সেটা আমরা যত এগোবো তত বুঝতে পারবো। এটা যেখান থেকে নেওয়া হয়েছে সেই বইগুলোর নাম এখানে লেখা রয়েছে, রিটজার, টার্নার এবং ড্যারেনড্রফেরই একটা বই, টোর থিওরি অফ সোশ্যাল কনফ্লিক্ট। এটা জার্নাল থেকে নেওয়া হয়েছে। ড্যারেনড্রফ ফার্স্টে যেটা করেছিলেন সেটা হচ্ছে ফাংশনালিজমের ক্রিটিসিজম করেছিলেন। কোন কোন অ্যাসপেক্টে ক্রিটিসিজম করেছিলেন? ঠিক ফাংশনালিজমের যেই যেই বৈশিষ্ট্যগুলো ছিল ঠিক সেই সেই অ্যাসপেক্টেই ক্রিটিসিজম উনি করেছিলেন। ফাংশনালিজম কি বলে? যে সমাজটা একটা ইন্টিগ্রেটেড স্ট্যাটিক ভাবে চলে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকে, সংহতিপূর্ণ অবস্থায় থাকে, শৃঙ্খলাবদ্ধ অবস্থায় থাকে, ইটিসি। ড্যারেন রব বললেন এই পুরো ধারণাটাই একটা কাল্পনিক ধারণা বা ইউটোপিয়ান ধারণা, অর্থাৎ এরকমটা সম্ভব নয়। প্রত্যেকটা সমাজের একটা কদর্য রূপ হলো তার দ্বান্দ্বিক দিকটা, অর্থাৎ তার দ্বন্দ্ব, কনফ্লিক্ট। তো কোনো একটা সমাজকে বোঝার জন্য তার দ্বন্দ্বর যে রূপটা সেটাকে আমরা বাদ দিতে পারি না। অর্থাৎ একটা সমাজকে বোঝার জন্য সবচেয়ে বেশি তার শৃঙ্খলাবদ্ধ ইন্টিগ্রেটেড দিকটা নয়, তার যেই দিকটা কদর্য, অর্থাৎ যেটাকে তোমরা কদর্য বলছেন, কোনটাকে কনফ্লিক্ট, সেটাকে তুলে ধরতে হবে। তোমাদের একটু মনে করিয়ে দিই, ফাংশনালিজমে কিন্তু যে কোনো ধরনের পরিবর্তনকে, যে কোনো ধরনের কনফ্লিক্টকে অ্যাবনর্মাল হিসেবে দেখানো হয়েছিল, ডেভিয়েন্ট হিসেবে দেখানো হয়েছিল, অর্থাৎ সুস্থভাবে দেখানো হয়নি। ঠিক সেই সেই জায়গাগুলোকেই ট্যারেন্ড্রাফ ক্রিটিসিজম করলেন যে এটা হতে পারে না, এটা সম্ভব নয়। সাধারণত ড্যারেন্ড্রফ যাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, যাদের আইডিয়াগুলোকে তিনি কাজে লাগিয়েছেন বা যাদের আইডিয়ার দ্বারা তিনি ফ্লারিশড হয়েছিলেন, তারা হলেন কার্ল মার্কস, ওয়েবার অ্যান্ড জিমেল। এটা ভুললে চলবে না যে কার্ল মার্কসের যে ক্লাসের যে থিওরি, কার্ল মার্কসের যে তত্ত্ব, সেটার সাথেই, সেটার উপরেই কিন্তু কনফ্লিক্ট পার্সপেক্টিভটা দাঁড়িয়ে ছিল, অর্থাৎ সমাজ সবসময় দ্বন্দ্বের উপর চলে। আমরা আগের ক্লাসে কার্ল মার্কসটা বুঝিয়েছি, সেখানে দ্বন্দ্বটা কিভাবে সমাজে কাজ করে সেটা বুঝিয়েছি। তাছাড়া ওয়েবার আর জিমেল, যারা কিনা আমরা পড়েছিলাম যে ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিস্ট ছিলেন, তাদের দ্বারাও কিন্তু ড্যারেন্ড্রা প্রভাবিত হয়েছিলেন, তাদের তত্ত্বকে তিনি নিজের এই থিওরিতে কাজে লাগিয়েছিলেন। এইবার আমরা আসছি আইসিএ। আইসিএ যদি জিজ্ঞাসা করি, আইসিএ এর ফুল ফর্ম কি? যে ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এবার জিনিসটা কি, ভালো করে এবার আমাদের কার্ল মার্কসটা মনে করতে হবে। কার্ল মার্কস কি বলেছিলেন? কার্ল মার্কস বলেছিলেন যে একটা ইন্ডাস্ট্রি, ক্যাপিটালিজম, সেই ইন্ডাস্ট্রিতে দুই ধরনের ক্লাস থাকে। একটা ক্লাস হচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাস, আর একদিকে হচ্ছে লেবার ক্লাস। ক্যাপিটালিস্টরা সাধারণত লেবারদেরকে এক্সপ্লয়েট করে, সেখানে পাওয়ারটা কাদের হাতে থাকে? সেখানে সম্পূর্ণ পাওয়ারটা থাকে ক্যাপিটালিস্টদের হাতে, লেবারদের হাতে কিছু থাকে না। ঠিক সেরকমই এরকম অনেকগুলো ইনস্টিটিউশনালাইজেশন, ইনস্টিটিউশনালাইজেশন মানে প্রাতিষ্ঠানিকরণ। এই যে প্রাতিষ্ঠানিকরণ মানে বিভিন্ন ইনস্টিটিউশন, মানে বিভিন্ন অর্গানাইজেশন একসাথে হচ্ছে। যে ইনস্টিটিউশনালাইজ ইনভলভস দ্য ক্রিয়েশন অফ ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন, বা আমরা যদি ধরে নিই যে এরকম অনেকগুলো অ্যাসোসিয়েশন একসাথে কাজ করছে, অর্থাৎ ওই ক্ষেত্রে ছিল একটা ইন্ডাস্ট্রি, এই ক্ষেত্রে এইরকম একাধিক অ্যাসোসিয়েশন, তাদের যে সাংগঠনিক ভূমিকা, ঠিক আছে, সেটাই আইসিএ। আবার বোঝাচ্ছি, আইসিএ মানে তার মানে আমরা ধরতে পারি যে ওই ধরো, মানে একটা যেমন ইন্ডাস্ট্রি ছিল, সেখানে একটা পাওয়ার রিলেশন ছিল, পাওয়ার রিলেশন বিটুইন দ্য ক্যাপিটালিস্ট অ্যান্ড দ্য লেবারার, ঠিক সেই রকমই অসংখ্য অসংখ্য অ্যাসোসিয়েশন মিলে যেটা তৈরি হচ্ছে, তাদের একসাথে প্রাতিষ্ঠানিকরণের ফলে, অথবা ইনস্টিটিউশনালাইজেশনের ফলে যেটা তৈরি হচ্ছে একটা বড় আকার, সেটাই কিন্তু আসলে আইসি। এবার এটুকু বুঝতে পারছো যে মার্কস যখন যেই সময়ের কথা বলছিলেন, সেই সময়টা ছিল একটু প্রাচীন যুগ, মানে আগেকার যুগ। আর ড্যারেন রাব যখন বলছে যে সমাজটা আরো উন্নত হবে, সমাজ যত উন্নত হবে, ঠিক এই যে পাওয়ার রিলেশনটা কিভাবে বদলাবে, এইভাবে বদলাবে যে ক্যারেক্টারাইজ বাই পাওয়ার রিলেশনশিপ, সেই পাওয়ার রিলেশনশিপটা একই থাকবে, কিন্তু সেটা এখন একটা সাংগঠনিক রূপ নেবে। পাওয়ারফুল এক্সট্রাক্টস কনফার্মিটি ফ্রম আদার্স, যে সবাই সেটাকে মান্য করবে। মনে করে দেখো, কার্ল মার্কস যেই সময়ের কথা বলেছিল, সেই সময় কিন্তু যে পাওয়ারটা ক্যাপিটালিস্টরা
আরোপ করতো লেবারারদের উপর, সেটাকে কিন্তু কেউ মান্য করতো না, সেটাকে এক্সপ্লয়টেশন হিসাবে দেখতো। তো আগে মান্য করতো না, এখন সেটা একটা ইনস্টিটিউশনালাইজ রূপ নিল, যার ফলে বিভিন্ন অ্যাসোসিয়েশন একসাথে হলো, যার ফলে আহ, এখন সমস্ত মানুষ সেটাকে মান্য করছে। কেন? তার মানে কি, পাওয়ার অথরিটি হয়ে উঠছে কোথাও না কোথাও। এবার এই পাওয়ার বা ক্ষমতা কখন কর্তৃত্ব হয়ে ওঠে, এটা আশা করি তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম কোন একটা ক্লাসে। যে সোজা ভাষায় এখন বলে দিচ্ছি যে ক্ষমতা কখন কর্তৃত্ব হয়ে ওঠে, যখন তার সাথে বৈধতা মেশে। তার মানে ক্ষমতা প্লাস বৈধতা ইকুয়াল টু কর্তৃত্ব। তার মানে আইসিএ মানে হচ্ছে যেখানে এই ক্ষমতার যে পার্থক্য সেটা একটা বৈধ রূপে কর্তৃত্ব হয়ে ওঠে, তখন সেটাকে বলছে আইসিএ। পাওয়ার রিলেশনস ইন আইসিএস টেন্ড টু বিকাম লেজিটিমেটেড, যে কথাটা আমি অলরেডি বলেছি, যে এই ক্ষমতার যে সম্পর্কটা সেটা কিন্তু বৈধ হয়ে ওঠে। ওকে, অর্থাৎ বলতে পারি যে ক্ষমতার আরোপটা একই থাকে, কিন্তু যেটা বদলে যায় সেটা হলো যে এখন ক্ষমতার সাথে বৈধতা যুক্ত হয়ে সেটা কর্তৃত্ব হয়ে ওঠে, হেন্স অথরিটি রিলেশনস। ডমিনেশন অফ দ্য পাওয়ারফুল অর দ্য সুপ্রা অর্ডিনেটস, তার মানে এখানে পাওয়ারফুলদের কি বলছে, এখানে পাওয়ারফুলদের বলছে হচ্ছে সুপ্রা অর্ডিনেটস। এক্ষেত্রে যে ডমিনেন্সটা সেটাকে বলছে পজিটিভ, বিকামস অ্যাকসেপ্টেড অ্যাজ নর্মেটিভ রাইট টু আদার্স অর দ্য সাবঅর্ডিনেট। নেগেটিভ ডমিনেন্স, নেগেটিভ ডমিনেন্স মানে যারা ডমিনেন্ট হচ্ছে। ওকে, তার মানে ডমিনেশন অফ দ্য পাওয়ারফুল অর দ্য সুপ্রা অর্ডিনেটস বিকাম অ্যাকসেপ্টেড অ্যাজ নর্মেটিভ, মানে যারা ক্ষমতাবান তারা ক্ষমতাহীনদের ওপর নিজেদের ক্ষমতাগুলো আরোপ করবেই, এটাই যেন কোথাও না কোথাও স্বাভাবিক হয়ে ওঠে। এবং বলা হচ্ছে সামাজিক যে শৃঙ্খলাটা সেটা এই কর্তৃত্বের দ্বারাই পুরোপুরিভাবে বজায় থাকে। অর্থাৎ পুরো যেন এটা মানে এই সামাজিক যে সিস্টেমটা, এই সোশ্যাল যে সিস্টেমটা, এই সোশ্যাল সিস্টেমের একটা অবিচ্ছেদ্য পার্ট হয়ে ওঠে এই অথরিটি রিলেশনস, যেটা কিনা আইসি এর মধ্যে ঘটছে, এবং এইভাবেই নাকি এই সামাজিক শৃঙ্খলাটা বজায় থাকে। Examples of ICA: state and an industrial enterprise, a chess club and a university, a party and a church। মানে একটা রাষ্ট্রও বলতে পারি, আবার আমরা একটা শিল্প যে সংগঠন সেটার কথাও বলতে পারি, একটা দাবার যে ক্লাব হয় সেটার কথাও বলতে পারি, একটা ইউনিভার্সিটির কথাও বলতে পারি। দেখো প্রত্যেক জায়গাতেই একটা পাওয়ার রিলেশন থাকে, যে একজন সুপ্রা অর্ডিনেট মানে যে ডমিনেট করে, আরেক জায়গায় হচ্ছে যারা ডমিনেট হবেই, অর্থাৎ সাবঅর্ডিনেট, যাদের কাজই হচ্ছে ওপরের লোকরা যা বলছে তা তারা মেনে নেবে, এবং এইভাবেই কিন্তু পুরো শৃঙ্খলাটা রক্ষিত হয়। ফর এক্সাম্পল, তুমি কি তোমার প্রিন্সিপালের ওপরে কিছু কথা বলতে পারবে? যদি সেটা বলো তাহলে কিন্তু শৃঙ্খলা ভেঙে পড়বে, এরকম একটা মানে অবস্থা তৈরি হবে। তো ঠিক এটাই নিয়ম, যে তুমি তার কথা শুনবে এবং শুনতে তুমি বাধ্য, এইভাবেই পুরো সামাজিক শৃঙ্খলাটা রক্ষিত হবে। অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে আইসিএ, অর্থাৎ এটা যেন সমাজের একটা নিয়ম হয়ে ওঠে যে কর্তৃত্ব একজন আরোপ করবে আর একজন কর্তৃত্বটা মেনে নেবে। Power is also scarce resource. Subgroups within ICS fight and compete for power. Power differential, source of conflict and change. এটা তো আমরা খুব ভালোভাবে জানি যে ক্ষমতা যে জিনিসটা সেটা কিন্তু আসলে স্কার্স রিসোর্স। স্কার্স রিসোর্স মানে যেটা পরিমাণে খুবই কম। তো স্বাভাবিক, যেটা পরিমাণে কম থাকে বিভিন্ন গ্রুপরা সেটা পাওয়ার জন্য মারামারি করে। সাব গ্রুপগুলো, তার মানে কিন্তু এখানে ওই সুপ্রা গ্রুপের কথা বলেনি, যারা কিনা ওই সুপ্রা অর্ডিনেটস তাদের কথা বলেনি, সাবঅর্ডিনেটদের মধ্যে যেই যেই গ্রুপগুলো আছে তারা নিজেদের মধ্যে এবার বাদবাকি পাওয়ারের জন্য কিন্তু লড়াই করে। পাওয়ার ডিফারেন্সিয়াল, সোর্স অফ কনফ্লিক্ট অ্যান্ড চেঞ্জ। অর্থাৎ একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের যে পাওয়ারের পার্থক্য সেটাই কিন্তু আসলে দ্বন্দ্বের কারণ। উদাহরণ হিসেবে ধরো, তোমার ধরো যে থার্ড ইয়ারে যে পড়ে আর ফার্স্ট ইয়ারে যে পড়ে তাদের মধ্যে কিসের পার্থক্য আছে? ক্ষমতা পার্থক্য আছে, এবং সেটাই তো কারণ দ্বন্দ্বের, এবং সেটাই তো কারণ পরিবর্তনের। কনফ্লিক্ট রিফ্লেক্টস পাওয়ার অ্যান্ড অথরিটি ডিফারেন্সিয়ালস ইন আইসিএস। দ্বন্দ্বের ফলেই কর্তৃত্ব এবং ক্ষমতা কতটা আলাদা, মানে কতটা পার্থক্য আছে আইসি এর মধ্যে, সেটা কিন্তু প্রকাশিত হয়। টু বেসিক টাইপস অফ রোলস, দুই ধরনের ভূমিকা দেখা যায়, একটা হচ্ছে রুলিং, একটা হচ্ছে রুল, যে একজন রুল করবে আর একজন শাসিত হবে। একদল শাসক, শাসকের ভূমিকা, শাসিতের ভূমিকা।
রুলিং ক্লাস্টার ওয়ান্টস টু মেনটেন স্ট্যাটাস কো, যারা সাধারণত শাসন করে তারা স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করে, যে যেটা আছে সেটা যেন সেরকমই চলে। রুলড ক্লাস্টার ওয়ান্টস টু রিডিস্ট্রিবিউট অথরিটি, কিন্তু যারা শাসিত হয় তারা চেষ্টা করে যে যেই পরিস্থিতিটা রয়েছে সেটা কিভাবে তারা বদলাবে, কারণ পরিস্থিতি বদলাবে তারপরেই তো তাদের হাতে আরো কিছু ক্ষমতা বা কর্তৃত্ব আসবে। অর্থাৎ সেই আগের গল্পে কার্ল মার্ক্সের মতো, যে যারা রুল হচ্ছে তারা কর্তৃত্বের আন্ডারেই রুল হচ্ছে, তারা মেনে নিচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তারা চায় যে এটা রিডিস্ট্রিবিউট হোক, যাতে তাদের হাতেও কিছু ক্ষমতা বা কর্তৃত্ব আসুক, পুরোটা না হলেও কিছুটা। এই কিছুটার জন্যই কিন্তু আসলে এই লড়াইটা চলে। এবং এই কিছুটা বোঝা যায় কি করে, প্রত্যেকটা আইসি এর মধ্যে ক্ষমতার যে পার্থক্য থাকে সেখান থেকেই কিন্তু এই ক্ষমতার পার্থক্যটা থেকেই এই চেঞ্জের ইচ্ছাটা আসে। রুল ক্লাস্টার, কোয়াসি গ্রুপ, আনকনসিয়াস অ্যান্ড আনঅর্গানাইজড। কোয়াসি মানে হচ্ছে যে আধা বা হাফ, তার মানে এমন কিছু গ্রুপ যারা কিনা সচেতন নয় বা যারা কিনা সুগঠিত নয়, যাদের সংগঠনটাই সংগঠিত নয়, ঠিক আছে, আনঅর্গানাইজড, এই ধরনের মানুষজনই কিন্তু আসলে চেঞ্জের চেষ্টা করে। কিন্তু যদি আমরা কার্ল মার্ক্সকে মনে করার চেষ্টা করি, কার্ল মার্ক্স কি বলেছিলেন? কার্ল মার্ক্স বলেছিলেন যে ক্লাস কনসিয়াসনেস, ক্লাস কনসিয়াসনেস কখন আসে? যখন আমরা ক্লাস ইন ইটসেলফ থেকে ক্লাস ফর ইটসেলফ হই। তো কোথাও না কোথাও এই ড্যারেনড্রফও কিন্তু ওই বিষয়টাই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন বা করেছিলেন, যে কিভাবে ক্লাস কনসিয়াসনেস না থাকার কারণে এবং আনঅর্গানাইজড হওয়ার কারণে একদল মানুষ যারা কিনা রুলড হচ্ছে তারা চেষ্টা করে পরিবর্তনের, চেষ্টা করে দ্বন্দ্বের মাধ্যমে আরো কিছুটা ক্ষমতা হস্তগত করার, কিন্তু সেটা পেরে ওঠে না। dialectical conflict under certain conditions, কিছু কিছু কন্ডিশনের আন্ডারে অ্যাওয়ারনেস অ্যাবাউট কন্ট্রাডিক্টরি ইন্টারেস্ট ইনক্রিজেস। কতটা মানে স্বার্থ আলাদা সেটা কিন্তু আমরা বুঝতে পারি, অর্থাৎ নির্দিষ্ট কিছু অবস্থায় আমরা সচেতন হয়ে উঠি যে তাদের স্বার্থ আর আমাদের স্বার্থর পার্থক্যটা কতটা বা কোথায়। ICS polarized into two conflict groups contesting for authority। এইখানে আবার পোলারাইজেশনের গল্প আসছে, ঠিক যেমন মার্কস এসেছিল। মার্কস পোলারাইজেশনের গল্প কেন এসেছিল? যে না, একদিকে প্রলেতারিয়াত আরেকদিকে বুর্জোয়া, তাদের মধ্যে শ্রেণী সংগ্রাম হবে। সেই কারণে এইখানে পোলারাইজেশন কেন হচ্ছে? কর্তৃত্বটা ছিনিয়ে নেওয়ার কারণে। রিজন কিন্তু বদলে গেল, ওখানে রিভল্টের কারণে পোলারাইজেশন হয়েছিল, বিপ্লব হবে বলে। আর এখানে কর্তৃত্বটা কতটা নিজের হাতে নেওয়া আছে তার জন্য পোলারাইজেশন হচ্ছে। রেজাল্ট, রিডিস্ট্রিবিউশন অফ অথরিটি ইন দ্য আইসিএ, যে একটা আইসি এর মধ্যে এই পোলারাইজেশনটা যখন হয় কর্তৃত্বকে কেন্দ্র করে, তখন কর্তৃত্বটা আবার নতুনভাবে বন্টিত হয়। যে যেই শ্রেণীটা ছিল শোষিত মানে রুলড অর্থাৎ শাসিত, শোষক শাসক এবং শাসিত, যে শাসিত হচ্ছিল অর্থাৎ রুলড গ্রুপের আন্ডারে কিছু অথরিটি যায়, আর যে রুলার তার হাতে কিছু থেকে যায়, বা হয়তো তার হাতে নতুন কিছু এলো, আবার হয়তো রুলডের হাত থেকে যেটা ছিল সেটাও চলে গেল। সেটা ডিপেন্ড করছে। কনফ্লিক্ট, দ্য সোর্স অফ চেঞ্জ ইন সোশ্যাল সিস্টেম। তো এইখানেও কিন্তু কনফ্লিক্টের কারণেই সেই সোশ্যাল সিস্টেমের আন্ডারে চেঞ্জটা আসছে। তার মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে অথরিটিটা নিজের হাতে নেওয়ার কারণেই কিন্তু কনফ্লিক্টটা হচ্ছে, তাও আবার একটা সোশ্যাল সিস্টেমের আন্ডারে। With this new cluster of ruling and ruled roles emerge, same process of conflict continues. With this new cluster of ruling and ruled roles emerge, অর্থাৎ কে শাসন করবে আর কে শোষিত হবে সেইটা একটা যেন নতুন রূপ পায়, এবং এইভাবেই প্রসেসটা চলতে থাকে। আশা করি সবাই কার্ল মার্ক্সের সাথে যে মিলটা সেটা পাচ্ছ, যে এক্স্যাক্টলি কার্ল মার্ক্স যেটা বলেছিলেন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, এইখানেও বিষয়গুলো ঠিক তাই। সেই পোলারাইজেশন, সেই হচ্ছে এক দলের হাত থেকে আরেক দলের হাতে অথরিটি চলে যাচ্ছে। অথরিটি এখানে কিন্তু রিভল্ট বা সোশ্যাল চেঞ্জের জন্য হচ্ছে না, এখানে যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল সিস্টেমের আন্ডারে, আইসি এর আন্ডারে অথরিটিটাকে হস্তগত করার কারণে। তো তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক দলের হাত থেকে রুলিং পাওয়ারটা আরেক দলের হাতে যাচ্ছে। কি ভেরিয়েবলস এবার হচ্ছে যে কনফ্লিক্টটা যে হচ্ছে সেই কনফ্লিক্টগুলো কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে। বলছে ডিগ্রি অফ কনফ্লিক্ট, গ্রুপ ফরমেশন, যে দল কত সুন্দরভাবে ফরম্যাট করতে পারে তার উপর কনফ্লিক্ট ডিপেন্ড করে। ডিগ্রি অফ ইন্টেন্সিটি অফ দ্য কনফ্লিক্ট, যে একে অপরের সাথে তারা কতটা সুসংবদ্ধভাবে রয়েছে, মানে ইন্টিগ্রেটেড ওয়েতে থাকে।
বা তাদের ইন্টেন্সিটিটা কতটা, অর্থাৎ যে 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 মাত্রাটা কতটা, এটা মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন যত বেশি থাকবে ইন্টেন্সিটিও তত বেশি থাকবে। তো তাদের ওই মাত্রাটা কত বেশি দ্বন্দ্বের, সেটার উপর ডিপেন্ড করে। কি ভেরিয়েবল মানে কোন কোন জিনিস বেশি বা কম থাকলে পরে কনফ্লিক্টটা সুন্দর আকার ধারণ করে বা কনফ্লিক্টটা একটা নির্দিষ্ট প্রসেসে এগোয়। ডিগ্রি অফ ভায়োলেন্স অফ দ্য কনফ্লিক্ট, যে সেই দ্বন্দ্বে কতটা হিংসাত্মক রূপের মধ্যে দিয়ে যাবে। আর ডিগ্রি অফ চেঞ্জ, যে সেই দ্বন্দ্বটা কতটা সামাজিক যে গঠনটা রয়েছে সেই কাঠামোটাকে কতটা বদলাতে পারবে। অর্থাৎ কত সুন্দর মানে গ্রুপটাকে কিভাবে ফরম্যাট করছে, ইন্টেন্সিটি কত বেশি, মাত্রাটা কত বেশি, হিংসাটা কত বেশি, এবং ডিগ্রি অফ চেঞ্জ অফ সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক গঠনটাকে কতটা, কাঠামোটাকে কতটা বদলাতে পারবে, এই চারটে জিনিসের উপর আসলে কনফ্লিক্টটা কিন্তু ডিপেন্ড করছে। ডিগ্রি অফ কনফ্লিক্ট গ্রুপ ফর্মেশন, এইবার আমরা প্রত্যেকটার একটা করে পাবো। যে প্রথমটা তো ছিল কনফ্লিক্ট গ্রুপ ফর্মেশন, এইটার আবার হচ্ছে কি কি কন্ডিশন আছে। অ্যাওয়ারনেস অ্যান্ড গ্রুপ ফর্মেশন ডিপেন্ড অন, যে একটা গ্রুপ কিভাবে ফর্মেট হয়েছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে। ফোর্স, টেকনিক্যাল কন্ডিশন, টেকনিক্যালের আন্ডারে কি করছে, লিডারশিপ অ্যান্ড ইউনিফাইং ইডিওলজি। একটা লিডার, তার যদি নির্দিষ্ট ক্ষমতা থাকে যে সে তার আদর্শের দ্বারা প্রত্যেকটা মানুষকে একত্রিত করে রাখবে, এটাকে বলা হচ্ছে টেকনিক্যাল কন্ডিশন। এইটা যে গ্রুপের যত বেশি থাকবে সেই গ্রুপটা তত সুন্দর করে ফরম্যাট হবে বা তৈরি হবে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল কন্ডিশন, মানে ক্যাপাসিটি টু অর্গানাইজ। একজন যত সুন্দর করে গ্রুপটাকে অর্গানাইজ করতে পারবে বা সুসংগঠিত করতে পারবে, তার উপর ভিত্তি করে ডিপেন্ড করবে যে গ্রুপটা কত সুন্দর ফরম্যাট হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ পলিটিক্যাল কন্ডিশন। থার্ড হচ্ছে সোশ্যাল কন্ডিশন, অ্যাবিলিটি টু কমিউনিকেট। একজন যত সুন্দর করে সবার সাথে কথা বলতে পারবে, কথা বলা ঠিক কথা বলা না, কমিউনিকেট মানে এক মনের ভাব আদান প্রদান। তো সেই আদান প্রদানগুলো যত সুন্দর করে করতে পারবে তত সুন্দর করে গ্রুপ ফরম্যাট হয়। এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট এটা। তাহলে সেকেন্ড আমরা কি পড়বো, ইন্টেন্সিটি। দেখো ডিগ্রি অফ ইন্টেন্সিটি অফ দ্য কনফ্লিক্ট, ডিগ্রি অফ ইন্টেন্সিটির মধ্যে কি পড়ছে, if these conditions are not made the groups are not well organized। যে এই নিচের জিনিসগুলো না থাকলে পরে গ্রুপটা কিন্তু ওয়েল অর্গানাইজড হবে না। কি জিনিস, কনফ্লিক্ট ইজ লাইকলি টু বিকাম ইমোশনালি ইনভলভিং। যদি কনফ্লিক্টের মধ্যে ইমোশনাল ঢুকে পড়ে তাহলে কিন্তু গ্রুপের যে ইন্টিগ্রেশন মানে ইন্টেন্সিটি সেটা কিন্তু কমবে। ল্যাক অফ মোবিলিটি ইন্টু পজিশন, কনফ্লিক্ট ইজ লাইকলি টু বিকাম ইমোশনালি ইনভলভিং। ল্যাক অফ মোবিলিটি ইন্টু পজিশন, অপরিহার্যভাবে দেখা যায় যে যে কোনো কনফ্লিক্ট আবেগতাড়িত হয়ে পড়ে। অর্থাৎ একটা কনফ্লিক্টের মধ্যে আবেগ ঢুকে পড়েই এবং আবেগটা ঢুকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেয়। অর্থাৎ কোথাও না কোথাও আবেগ আসার ফলে আহ, যে কনফ্লিক্টের যে ইন্টেন্সিটিটা বেড়ে যায়। কিন্তু যদি সেই গ্রুপে সঠিকভাবে সচলতা না থাকে, সচলতা মানে যে যে নিচে আছে, যে সাবঅর্ডিনেট সে উপরে উঠতে পারছে, এইটা যদি না থাকে তাহলে কোথাও না কোথাও কিন্তু যে আবেগটা সেটা কিন্তু কমে যায়। এটা মাথায় রাখতে হবে যে তার মানে কোথাও না কোথাও আমাদের একটা একটা কনফ্লিক্টে আছি, সেই ডিগ্রি সেই 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 ইন্টেন্সিটিটা কেমন, সেই ইন্টেন্সিটিটা হয়তো খুব বেশি, আবেগটা খুব বেশি, কিন্তু যদি দেখি যে সচলতা নেই তাহলে কিন্তু গ্রুপের অন্যান্য মেম্বারদের আবেগটা যে যে তাদের যে ইনভলভমেন্টটা সেটা কিন্তু কমে যাবে। ডিগ্রি অফ ভায়োলেন্স, যে হিংসা কতটা আছে, রিলেটেড টু ল্যাক অফ অর্গানাইজেশন, ল্যাক অফ ক্লিয়ার আর্টিকুলেশন অফ ইন্টারেস্ট। তার মানে একটা দ্বন্দ্বে কতটা হিংসা থাকবে সেটা কিন্তু কিসের সাথে সংযোজিত থাকবে, সেটা থাকবে হচ্ছে যে সাংগঠনিক রূপটা তাদের কতটা দুর্বল বা তাদের দাবিটা কি, তাদের স্বার্থটা কি, সেইটা পরিষ্কারভাবে তাদের সামনে যদি না থাকে তখন কিন্তু মানুষ হিংসায় লিপ্ত হয়। তার মানে সংগঠনটাকে স্ট্রং হতে হবে, তাহলে তখন হিংসা আসবে না। বা যে কি চাইছে সেই দাবিটা যেন পরিষ্কার হয়, তখন হিংসা আসবে না। সাডেন এসকালেশন ইন পিপলস পারসেপশন অফ রিলেটিভ ডেপ্রিভেশন ইনক্রিজেস দ্য লাইকলিহুড অফ ভায়োলেন্ট কনফ্লিক্ট। যদি দেখা যায় যে রিলেটিভ ডিপ্রিভেশন আছে, রিলেটিভ ডিপ্রিভেশন মানে আমরা যদি দেখি যে একজন একই পজিশনে বেশি কিছু পাচ্ছে, আরেকজন সেই পজিশনে সেই সুবিধাগুলো পাচ্ছে না, তখন কিন্তু আমাদের হিংসা বেরিয়ে আসে। আর কোনো একটা কনফ্লিক্টে যত আমাদের যে টেনশনগুলো আছে, টেনশন মানে আমাদের যে রাগ ক্ষোভ, যত সেটা আমরা বের করার জায়গা পাই তত কিন্তু
যে কনফ্লিক্টটা হয় কম হিংসাত্মক হয়। উদাহরণ হিসেবে বলতে পারি যে একটা মানুষের অনেক দিন ধরে রাগ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, তো একদিন আউটবার্স্ট ঘটে, বাট যেই মানুষটা রোজ রাগে এবং রোজ প্রকাশ করে ফেলে তার কিন্তু ওই পুঞ্জীভবন ঘটবে না, তাই তার আউটবার্স্ট হওয়ার কোনো চান্স থাকবে না, তাই হিংসাত্মক রূপটা কম থাকবে। তো গ্রুপের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, যে যেই গ্রুপের তাদের রাগ ক্ষোভ উগরে দেওয়ার সম্ভাবনা মানে অনেক জায়গা থাকে, তাদের যে দ্বন্দ্ব সেগুলো কিন্তু আসলে ওই হিংসাত্মক রূপ নেয় না। লাস্ট ছিল হচ্ছে ডিগ্রি অফ চেঞ্জ অফ সোশ্যাল স্ট্রাকচার। More intensive is the conflict, the more will be the degree of structural change and reorganization. যে যতটা ঘন হবে, ইন্টেন্সিভ বলতে মারাত্মক হবে, যে যতটা মারাত্মক হবে দ্বন্দ্বটা, তত কিন্তু যে কাঠামোগত পরিবর্তন বা নতুনভাবে কাঠামোটা তৈরি হবে তার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে সোজা ভাষায় পড়লাম ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট পার্সপেক্টিভ, ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট থিওরি। এখানে কি বলছে? বলছে যে কনফ্লিক্টটা কেমন দ্বান্দ্বিক রূপে থাকে। কেমন দ্বান্দ্বিক? যেখানে কিনা ওই পাওয়ারটা লেজিটিমেসির সাথে মিশে অথরিটিতে পরিণত হয়। একটা আইসিএ, আইসিএ মানে বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো একসাথে মিলে থাকে, যেখানে কর্তৃত্বের খেলা চলে। কর্তৃত্বের খেলা বলতে এক দলের কর্তৃত্ব আরেক দল মেনে নেয় এবং সেই কর্তৃত্বটা কিভাবে তাদের হাত থেকে নিজেদের হাতে নেবে সেই সংক্রান্ত যে দ্বন্দ্ব, এই কারণে এটাকে বলে ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট। যেখানে কিনা আমরা স্পষ্টভাবে দেখতে পারলাম যে যে দ্বন্দ্বটা হয় সেই দ্বন্দ্বতেও পোলারাইজেশন ঘটে, ঠিক মার্ক্সের মতো যে দ্বন্দ্বটা হয় তার ফলেও চেঞ্জ আসে। কেমন? ক্ষমতার পরিবর্তন আসে। কেমন ক্ষমতা? ওই অথরিটি যুক্ত ক্ষমতা। তার মানে কিন্তু রিভল্ট হয় না, যেটা আসে সেটা হচ্ছে যে অথরিটিটা এক হাত থেকে, এক রুলারের থেকে রুলডের হাতে চলে যায়, বা অথরিটির মধ্যে কিছু চেঞ্জেস আসে, যে কার হাতে কতটা অথরিটি থাকবে। সেখানে আমরা কি বললাম? এই যে দ্বন্দ্বটা হয় সেই দ্বন্দ্বটা চারটে জিনিসের উপর ডিপেন্ড করে। চারটে জিনিস কি কি? গ্রুপটা কিভাবে ফরম্যাট করেছে, তৈরি হয়েছে, সেইখানের যে তাদের ইন্টেন্সিটিটা কত বেশি, তাদের হিংসাত্মক রূপটা কত বেশি, এবং তার ফলে কতটা কাঠামোগত পরিবর্তন হবে। এবার বলছে গ্রুপটা কিভাবে তৈরি হবে সেটার আবার কিছু কন্ডিশন থাকে। সেখানে হচ্ছে লিডারশিপ কত ভালো হচ্ছে, তাদের অর্গানাইজ হওয়ার ক্ষমতা কতটা, তাদের কমিউনিকেট করার ক্ষমতা কতটা। ইন্টেন্সিটিটা আবার ডিপেন্ড করে কিসের উপর? যে তারা ইমোশনালি কতটা ইনভলভ, ইমোশনালি কতটা ইনভলভ না, কখন আমাদের ইমোশনাল ইনভলভমেন্টটা কেটে যায়। থার্ড হচ্ছে যখন যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভায়োলেন্সটা কখন হয়? যখন হচ্ছে অর্গানাইজ থাকে না ঠিকঠাকভাবে, কি চাইছে সেটা স্পষ্ট থাকে না, যখন আমাদের ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা থাকে না, তখন ভায়োলেন্স হয়। এবং আমরা যখন হচ্ছে দেখি যে একই পজিশনে থাকে, মানে যেটাকে বলে ডিপ্রিভেশন, ওই রিলেটিভ ডেপ্রিভেশন, একই পজিশনে থেকে একজন বেশি সুবিধা পাচ্ছে একজন কম সুবিধা পাচ্ছে, তখন আমাদের হিংসাত্মক রূপটা বেশি বেরিয়ে আসে। আর লাস্ট হচ্ছে যে যত পরিমাণে ইন্টেন্সিভ মারাত্মক আকার থাকে সেই দ্বন্দ্বের, তত পরিমাণে সেই কাঠামোগত পরিবর্তনের চান্সটা বেশি থাকে। তো এইটা ছিল হচ্ছে আমাদের পুরো ড্যারেনড্রফের থিওরিটা। এখান থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো এইগুলো। তাহলে এরপর আমরা যেটা পড়বো সেটা হলো কোষার। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।